নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেছি সকাল 6টার সময়। উঠেই কিন্তু ওইদিকে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে এদিকে সোজা চলে এসেছি বিছানাটাকে পরিষ্কার করতে। জানেন তো, বিছানাটা যদি অপরিষ্কার থাকে না, ঘরটা কেমন যেন লাগে। ঘরের সৌন্দর্য কিন্তু বিছানায়। তবে জানেন তো, আমাদের সকলেরই এই ঘরটাই স্বর্গ। সেটা বাপের বাড়ির ঘর হোক বা শ্বশুর বাড়ির, এই স্বর্গটাকে একটু নিজের ধৈর্য সহকারে যদি গুছিয়ে পরিপাটি করে রাখা হয়, তাহলে স্বর্গটা কিন্তু পরিপূর্ণ স্বর্গরূপেই পরিণত পাবে। যাই হোক, ওদিক দিয়ে আমি দেখেন বিছানাটা তুলে নিলাম। তারপরে এই যে ঘরের মেঝেটাকে একটু সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর মেঝেটাকে ঝাঁট দিয়ে দিই কারণ কি জানেন, বিছানা ছাড়ার পর মেঝেতে না ভীষণ পরিমাণে নোংরা থাকে, আর সেই নোংরাগুলোই আমাদের সকলের পায়ে পায়ে বিছানায় ওঠে। তাই প্রত্যেক দিনই বিছানা ছাড়ার পরিষ্কার করার পর আমি মেঝেটি ঝাঁট দিয়ে দিই। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। কারণ কি জানেন তো, আর কটা দিন পরই বাড়ি যাওয়ার পর্ব শুরু হয়ে যাবে তোড়জোড়। তাই জানেন তো, জামা কাপড়গুলো এখন থেকেই ভাঁজ করে রেখে দিই। তবে জানেন তো, বাড়ি যাওয়ার কথাটি শুনলেই যেন মনের মধ্যে একটা কষ্ট কাজ করে। জানেন, এটা না প্রতিবারই হয়, একবার দুবার না, প্রতিবারই যখন মায়ের কাছ থেকে শ্বশুর বাড়ি যাওয়ার দিনগুলো এগিয়ে আসে, মনে হয় থাক না আরও কটা দিন, পিছিয়ে যাক না দিনগুলো। এই সময়গুলোকে যেন একটা দড়ি দিয়ে বাঁধা থাক, যেন এগিয়ে না যেতে পারে, এরকমটাই মনে হয়। জানেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার যে কী কষ্ট আমরা মেয়েরাই বুঝি। তবে জানেন তো, এই যে যাবো যাবো এই ভেবেই একটু কষ্ট হয়, মন খারাপ হয়। তবে বাড়ি থেকে বেরোনোর পর সেই কষ্টটা যেন আরও বেড়ে যায়। ট্রেনে উঠি, ওঠার পরও কিন্তু কষ্টটি থাকে। তারপর যখনই শ্বশুরবাড়ির চৌকাঠে পা দিই, তখন কিন্তু মাথায় হাজারো চিন্তা ঘোরপাক খায়। তখন মনে হয় কতক্ষণে ঘরে গিয়ে একটু শোবো, বিছানাটা পরিষ্কার করব, যেই সমস্ত জিনিসগুলো কাচাকুচি করার জন্য সেগুলো আলাদা করে রাখবো, আর বাপের বাড়ি থেকে যেই সমস্ত জিনিসগুলো আমি নিয়ে যাচ্ছি তাদেরকে জায়গা মতো রাখবো। এই সবের চিন্তায় জানেন কখন যে ভুলে যায় বাপের বাড়ি থেকে এই পা দিলাম শ্বশুর বাড়িতে। তবে এরকম করতে করতে বেশ খানিকটা দিন যাওয়ার পর তখন আর মন কাঁদে না বাপের বাড়ির জন্য। তখন আবারও মনে হয় বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে আবারও যাব, আবারও আসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাগ গুছিয়ে যেতে হবে। এরকম করেই কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে। জানেন, আমার বিয়ে হয়েছে 4টি বছর পূর্ণ হয়ে 5-এ পড়েছে, তবে এখনও অবধি আমার মধ্যে এই জিনিসটা কাজ করে। জানি না আর কতদিন এই জিনিসটা কাজ করবে। তবে বাপের বাড়ি মানে প্রত্যেকটা মেয়ের কাছে একটা আলাদাই দুর্বলতা। কারণ কি জানেন তো, বাপের বাড়ি মনে পড়লেই মায়ের হাতে সেই রান্নাটি, সেই চেনা গলিটি, যেখান দিয়ে গলিটির সামনে এসে দাঁড়ালেই মনে পড়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। তার সাথে হাজারো চেনা মানুষের ভিড়ে আমার সেই চেনা শহরটা আবারও যেন এক নিমেষের মধ্যে লুকিয়ে যায় চোখের নিমিষে থেকে। তবে চোখ বন্ধ করলে আবারও আমার শহরটা পুরো চোখের মধ্যে ভেসে ওঠে। বিয়ের আগে থেকেই ছোট ছিলাম, তখন থেকেই জানেন ভাবতাম যে আমি কখনোই কাটোয়া ছেড়ে যাব না, কাটোয়াতেই থাকবো, সংসার করব, বিয়ে করব। তবে আমরা মানুষ যা চাই মন থেকে সেটা কখনোই হয় না। ভগবান আমাদের জন্য অন্য কিছু লিখে রাখে। হয়তো ভাগ্য দোষে আমার ভগবানের ইচ্ছাতে কাটোয়ায় বিয়ে হয়নি, তার জন্য এই কাটোয়াটাকে আরও বেশি মন খারাপের জন্য হয়ে থাকে। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প হচ্ছে, অনেক কথা হচ্ছে, আর কথাটি হতে হতেই দেখেন আমি কিন্তু এদিক দিয়ে বোতলে বোতলে জল ভরে রেখে দিচ্ছি। কেন জানেন তো, কারণ আমাদের তো কেনা জল আনা হয়, সেই জলটাকে আমি বালতিতে ঢালি, ঢালার পর প্রত্যেকটি বোতলে ভরে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই, এতে করে একটু ঠান্ডা থাকে। তবে ফ্রিজটি আমাদের সবসময় চালানো হয় না, ফ্রিজটি শুধুমাত্র রাতেই চালানো হয়। কারণ কি জানেন তো, ফ্রিজটি সবসময় চালালে না
ভীষণভাবে কারেন্টের বিল ওঠে। আর আমার মা একা তো, সেই কারণে বুঝে শুনে চালার চেষ্টা করেন। আর আমি ডিপ ফ্রিজে বোতলগুলোকে রাখছি। এখন যেহেতু ফ্রিজ চলছে না, ডিপ ফ্রিজের ভেতরে প্রচুর বরফ আছে, আর সেই বরফের মধ্যে জলগুলো থাকলে একদম ঠান্ডা থাকবে। তবে ওই দেখেন নিচে একটি বোতল রাখলাম। সেই বোতলটি কেন রাখলাম জানেন? দুপুরবেলা জল খাবো বলে। ওই জলটি যেটুকু ঠান্ডা থাকবে সেটুকু ঠান্ডায় আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া। এদিক দিয়ে ফ্রিজে জল ভরে ভাত বসিয়ে দিলাম। ডোডোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আলু, পেঁপে, কাঁচা কলা, এই সমস্ত সবজি দিয়ে একটা পাতলা মতন ঝোল করে খাওয়াবো। ওর যেহেতু শরীরটা ভীষণভাবে খারাপ, সেই কারণে জানেন তো এই সমস্ত খাবারগুলোই খাওয়াচ্ছি কদিন ধরে। এদিক দিয়ে ভাতের হাঁড়িতে ভাত হয়ে গেল, বসিয়ে দিয়েছিলাম। এখন সেই ফ্যানটি ছড়িয়ে নিচ্ছি। তবে জানেন তো আমাদের না এইখানে মানে বাপের বাড়িতে আজকে গ্যাস শেষ হয়ে গেল। কি আর করব, সিলিন্ডার পাল্টিয়ে নিলাম, তারপরে কিন্তু আরেকটি সিলিন্ডার লাগিয়ে দিলাম। আমাদের ডবল সিলিন্ডার, সেই কারণে জানেন তো মা না সবসময় একটি করে সিলিন্ডার রেখে দেয়। আচ্ছা, এক বন্ধু আমায় বলেছেন, ভালো আছেন দিদিভাই? হ্যাঁ বন্ধু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? তার সাথে আরেক বন্ধু আমায় কমেন্ট বক্সে এসে বলে গেছেন, আপু কেমন আছেন? অনেক ভালো লাগছে আপু আপনাকে, ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছেন। বলবেন আর আপনার ছেলের শরীর ভালো হয়ে যাক, দোয়া করি। আচ্ছা, তোমাকেও অনেক ভালোবাসা গো। হ্যাঁ গো, আমি ইউটিউব থেকে এখনও অবধি পেমেন্ট পাইনি, তবে ভগবান যদি সাথ দেয় আর যদি তোমরা আমার পাশে থাকো তাহলে অবশ্যই একদিন না একদিন ইউটিউব থেকে আমি পেমেন্ট পাবো। তবে ধৈর্য দিয়ে আমি কাজ করতে ভালোবাসি, আমার কাজের ওপর নিজের নির্ভর রাখতে ভীষণ পছন্দ করি। আশা করছি একদিন না একদিন অবশ্যই পাবো ইউটিউব থেকে পেমেন্ট। আচ্ছা, আমিও ভগবানের কাছে বলি তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি বলতে তোমার কমেন্টটা পেয়ে ভীষণভাবে ভাল লাগলো। আচ্ছা, তোমার বাড়ি কোথায় সেটা অবশ্যই জানিও কিন্তু আমাকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে এঁচড় দিয়ে আলু দিয়ে তরকারিটি হয়ে গেল। এদিক দিয়ে মা কড়াইয়ে বসিয়েছে দই পটল। আমার না ভীষণ পছন্দের একটি খাবার হলো দই পটল। তবে সেরকমভাবে শ্বশুরবাড়িতে পছন্দের খাবারগুলো করে খাওয়া হয়ে ওঠে না, যেহেতু আমার পছন্দগুলো তাদের পছন্দের সঙ্গে একদমই মেলে না। সেই কারণে ওখানে আর করি না, এখানে আসলেই কিন্তু খাই। এ দেখো মা দই পটল করছে, আর এদিক দিয়ে আমি কিন্তু দইটাকে আচ্ছাই করে ফাটিয়ে নিলাম। আর ওই যে এখন কিন্তু মোটামুটি করে রেডি হয়ে গেছে। আর খুন্তি দিয়ে দেখে নিচ্ছি পটলগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তবে পটলগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরই কিন্তু গ্যাসটিকে একদম বন্ধ করে আমি এই দইটি ঢেলে দিয়েছি, তারপর একেবারে মিক্সড করে নিয়ে নামিয়ে দিয়েছি। দই কখনোই গরম আগুনের মধ্যে মানে জ্বলন্ত আগুনের ওপরে দিতে নেই, কারণ দই কিন্তু দুধ দিয়েই তৈরি হয়। সেই কারণে কখনোই দইটাকে না দিতে নেই এই আগুন জ্বলার ওপরে। তো এরকমভাবেই আমি কিন্তু জানো তো তৈরি করলাম পটল দিয়ে দই পটল। তোমরা রেসিপিটি জানতে চাইলে অবশ্যই বলবো। ডোডো বিকেলবেলা খুব দুষ্টুমি করছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না, আর আমার সাথে খুনসুটি করছে। এই দেখো সন্ধ্যাবেলা মা কিন্তু গরম গরম পেঁয়াজি ভাজলো। আজকে এই পেঁয়াজিটি খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আবারও দেখা হবে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। নতুন পুরনো সকল বন্ধু আমার পাশে থাকবে।